হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং। তো চলো আজকে আমাদের ক্লাস শুরু করছি। তো ক্লাস শুরু করার আগে আমরা প্রথমেই আজকে একটা মজাদার ছবি দেখব। দেখো কি রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছি দুই রকমের খাবারের ছবি আছে, তাই না? এটা আমাদের খুব ফেভারিট খাবার, কি না আইসক্রিম। আর এটা রয়েছে কি না আমাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিন হয়, তাই না? প্রত্যেকের বড়রা, বাবারা, দাদুরা, জেঠুরা সবাই চা খায়, তাই না? সকাল বিকেল প্রত্যেক বেলায় কিন্তু এটা আমাদের বাড়িতে হয়ে থাকে। তো তোমাদের যদি এবার আমি বলি, আচ্ছা বলো তো, এই যে চা আর আইসক্রিম, এই দুটোর মধ্যে পার্থক্য কি? কি বলবে তোমরা? না দেখো, একটা পার্থক্য কিন্তু আমরা সবাই জানি, যেটা আমরা কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই বলতে পারি, যে হচ্ছে চাটা আমরা গরম গরম খাই, গরম খেতে বেশ ভালো লাগে, তাই না? আর আইসক্রিমটা ঠান্ডা হলে বেশ মজার লাগে, তাই না? আইসক্রিম গরম হলে খেতে ভালো লাগে? লাগে না। তো এবার দেখো একটা জিনিস, এখানে কিন্তু আমি দুটো কথা বললাম। এখানে কি বললাম আমি? না একটা বললাম ঠান্ডা, আইসক্রিম ঠান্ডা, আর কি না চা গরম। এই যে ঠান্ডা গরম, আজ কিন্তু আমাদের পড়ার বিষয় এই ঠান্ডা গরম নিয়ে। অর্থাৎ আমাদের আজকের চ্যাপ্টারের নাম যেটা আমরা পড়ব তার নাম কি না তাপ। এই দেখো এখানে কি জ্বলছে দেখো তো। এখানে আমাদের আগুন জ্বলছে, তাই না? আমরা তাপ বলতে প্রথমে কি বুঝি? আমরা তাপ বলতেই প্রথমে কিন্তু আমাদের মাথার মধ্যে চলে আসে কি না আগুন। সমস্ত তাপের যে একটা উৎস মনে হয়, তাই না? তো তাপ বলতেই আমাদের মাথার মধ্যে কিন্তু প্রথমেই চলে আসে আগুন। দেখো আগুনটা জ্বলছে, এখান থেকে তাপ পাচ্ছি আমরা, তাই না? এখানে যদি আমরা সামনাসামনি দাঁড়িয়ে থাকি, এখানে যদি আমি বা তুমি দাঁড়িয়ে থাকো এখানে, তাহলে কি পাবে? এখান থেকে তাপটা আমাদের দেহে আসবে, তাই না? তো তাহলে কি দেখলাম না আগুন জ্বলছে, সেখান থেকে আমরা তাপ পাচ্ছি। আচ্ছা এবার যদি বলি, আচ্ছা বলো তো আমায়, তাপ কাকে বলে? কি বলবে তুমি বা তোমরা কি বলবে এখানে? দেখো তাপ হচ্ছে যে কি, তাহলে এক প্রকার শক্তি। বোঝা গেল? কারণ কি, তাপের এক প্রকার শক্তি আছে, সে সমস্ত কিছুকে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, সেই জন্য তাপকে বলা হচ্ছে কি এক প্রকার শক্তি। তো এই শক্তির স্পেশালিটি কি না, এই শক্তি যদি কেউ গ্রহণ করে, অর্থাৎ ধরো তুমি এই আগুনের সামনে দাঁড়িয়ে আছো, বললাম এক্ষুনি তুমি আগুনের সামনে দাঁড়িয়ে আছো, তাহলে কি হবে? তুমি উত্তপ্ত অনুভব করবে, তুমি গরম অনুভব করবে। তাহলে কি হচ্ছে যে তাপ হলো এক প্রকার শক্তি, যে কি করে না যেটা গ্রহণ করলে বস্তু উষ্ণ হয়, আবার বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। ঠান্ডা হয় মানে কি? যদি তাপ বর্জন করা হয়, অর্থাৎ যদি আমি কোনো বরফের সামনে দাঁড়াই, যদি কোনো বরফের সামনে গিয়ে দাঁড়াই, বা আমরা যে পাহাড়ি এলাকায় বেড়াতে যাই শীত প্রধান দেশে, সেই সমস্ত দেশে কি হয়, সেখানে প্রচুর ঠান্ডা, তো সেখানে কি হয়, আমাদের দেহ থেকে তাপ বর্জন হয়। তাহলে এক কথায় যদি বলা হয় তাপ কাকে বলে, কি বলবে তাহলে? না তাপ হলো এক প্রকার শক্তি, যেই শক্তি গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তুটি ঠান্ডা হয়। বোঝা গেল তাহলে? চলো দেখো এইবার আমরা তাপের সংজ্ঞাটা কিন্তু এখানে ওটাই রয়েছে, কি না তাপ হলো এক প্রকার শক্তি। এই যে তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে বস্তু শীতল হয়। আমরা দেখলাম যে যদি এখানে আগুন জ্বলে, তাহলে যদি আমি এখানে দাঁড়াই, তাহলে আমরা উত্তাপ অনুভব করি। আবার যদি এখানে একটা বরফের বড় পিণ্ড রেখে দেই, যদি আমরা এখানে দাঁড়িয়ে থাকি, তাহলে আমরা কি অনুভব করি? ঠান্ডা অনুভব করি। অর্থাৎ তাপ গ্রহণ করলে বস্তু উষ্ণ হয় এবং বর্জন করলে সেটা শীতল হয়। বোঝা গেল? আচ্ছা তাপ তো বোঝা গেল, তাহলে এবার যদি বলি, বলো তো তাপের একক কি? কি বলবে? একক মানে কি না, তাকে যখন আমি প্রকাশ করছি, আমরা কি একক দ্বারা প্রকাশ করছি? অর্থাৎ ধরো তোমায় আমি বললাম যে তুমি একটা আগুনের সামনে দাঁড়িয়ে আছো, তাহলে কি হবে? তুমি উত্তাপ অনুভব করবে, তাই তো? উত্তাপ অনুভব করবে। এইবারে তুমি যে উত্তাপটা অনুভব করছো,
সেই তাপের পরিমাণটা কত? কিভাবে বলবে তুমি? ধরো না তাপের পরিমাণটা 5, তো 5 তো বলতে পারি না আমরা, তার জন্য কি দরকার আমাদের? একক দরকার। 5 বললে কোনো বুঝতে পারবো? 5 যদি বলা হয় তাপের পরিমাণ কত না 5, কিন্তু এটা কিন্তু শুনতেও বাজে লাগে আর এটা সঠিক নয়। আমাদের তার সাথে কি বলতে হবে? আমাদের তার সাথে একটা একক বলতে হবে। যেমন আমরা বলি 5 কেজি চাল, 10 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য, একটা লাইনের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তো এই কেজি, এই সেন্টিমিটার, এগুলো কি? এগুলো একটা একক। কেজি হচ্ছে ভরের একক, সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। তেমনি এই যে তাপকে আমরা যখন প্রকাশ করছি, তার যে এককটা হয়, সেই এককটা হয় কি না ক্যালোরি। ক্যালোরি হয়, জুল হয়, ব্রিটিশ থার্মাল হয়। তো 3টে হয়। সিজিএস পদ্ধতিতে হয় ক্যালোরি, এসআইতে হয় জুল, আর এফপিএসতে হয় ব্রিটিশ থার্মাল। তো আমাদের এই 3টে একক তাহলে মনে রাখতে হবে। বেশ, চলো এরপরে কি আছে না তাপের প্রকারভেদ। দেখো স্লাইডের দিকে দেখার দরকার নেই, কি বলছি ভালো করে বোঝো। তাপের প্রকারভেদ অর্থাৎ তাপ কত রকমের হয়। তো যদি বলা হয় তাপের আবার কি প্রকারভেদ, তাপ তো তাপই হয়, তাই না? দেখো তাপ তাপই হয়, কিন্তু আমরা যদি একটু ভালোভাবে দেখি, আমরা যদি ভালোভাবে একটু বিশ্লেষণ করি, তাহলে কিন্তু তাপকেও ভাগ করা যায়। কি? দুটো তাপ, একটা হচ্ছে বোধগম্য তাপ, একটা হচ্ছে লীন তাপ। দেখো বোধগম্য তাপ হচ্ছে যেই তাপটা আমরা সাধারণত যদি তাপ দেই তাপমাত্রা বৃদ্ধি পায়, যদি তাপ দেই সেই বস্তুর তাপমাত্রা যদি বৃদ্ধি পায়। ধরো আমি তোমাকে তাপ দিচ্ছি, তুমি একটা আগুনের সামনে দাঁড়িয়ে আছো, তুমি তাপ পাচ্ছ। এই তাপ পাওয়ার ফলে যদি তোমার উষ্ণতা বৃদ্ধি হয়, যদি তোমার দেহের তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধি পায়, তখন সেই তাপটাকে আমরা বলবো বোধগম্য তাপ। আবার দেখবো কিছু কিছু সময় আমরা পড়বো, পরের ক্লাসে আমরা পড়বো, দেখবো যে হচ্ছে কিছু কিছু তাপ আছে যেগুলোকে আমরা যদি দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু সেই তাপটা কিন্তু উষ্ণতা বাড়াতে সাহায্য করে না। অর্থাৎ আমি তাপ দিচ্ছি, কোনো রকম তার উষ্ণতা বা তাপমাত্রা কিন্তু বাড়ছে না। সেই সমস্ত তাপকে আমরা বলবো লীন তাপ। এই জিনিসটা আমরা আরো ভালোভাবে জানতে পারবো পরের দিন। বোঝা গেল? আপাতত এটুকু বুঝে রাখো যে তাপ হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে বোধগম্য তাপ আর একটা হচ্ছে লীন তাপ। এর ডিটেলস আমরা পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে জানতে পারবো। ঠিক আছে? দেখো এখানে এটাই লেখা আছে না, যে তাপ বস্তুর উষ্ণতা পরিবর্তন করতে পারে, বস্তুর উষ্ণতা পরিবর্তন করতে পারে, কিন্তু অবস্থার পরিবর্তন করতে পারে না। ঠিক আছে? যদি বুঝতে না পারো অবস্থার পরিবর্তন নতুন একটা টার্ম, এটা আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ পরের ক্লাসেই এই অবস্থার পরিবর্তন, এই জিনিসটা আমরা আরো ভালোভাবে জানব। এখন শুধু জেনে রাখো কি না উষ্ণতা পরিবর্তন করতে পারে। যে তাপ বস্তুর উষ্ণতা পরিবর্তন করতে পারে তাকে আমরা বলছি বোধগম্য তাপ। অবস্থার পরিবর্তনটা আমরা পরের দিন যখন পড়বো তখন আমরা আরো ভালোভাবে জানব। আর কি আছে না, যে তাপের প্রভাবে বস্তুর অবস্থার পরিবর্তন হয় কিন্তু উষ্ণতার পরিবর্তন হয় না। ঠিক আছে, তুমি এই পার্টটাকে একটু বাদ রাখো, আমরা পরের দিন এটা একদম ক্লিয়ার করে ফেলবো। কি আছে না এইভাবে পড়ো, যেই তাপের প্রভাবে, এটা বাদ দাও, যেই তাপের প্রভাবে বস্তুর এই পার্টটা একটু বাদ রাখো। বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না, এখানে উষ্ণতা পরিবর্তন করতে পারে, এখানে উষ্ণতা পরিবর্তন করতে পারে না, তাকে বলে লীন তাপ। এই অবস্থার পরিবর্তন এটা আমরা পরের ক্লাসে একদম ভালোভাবে জানবো, এবং পরের ক্লাসে আমরা এই বোধগম্য তাপ আর লীন তাপ দুটোকে আরো ভালোভাবে জানতে পারবো। বোঝা গেল? তো আপাতত আমরা জানলাম কি না তাপ 2 প্রকার। চলো, এই যে আমি বললাম যে উষ্ণতা, তাপ আর উষ্ণতা এই দুটোর মধ্যে পার্থক্য জানো? একদম একদম যেখান থেকে আমরা বলতে পারবো যে এটা তাপ, এটা তাপমাত্রা, এই জিনিসটাকে খুব ভালো করে বুঝতে হবে। অর্থাৎ তাপ আর তাপমাত্রা এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে খুবই সমস্যায় পড়ব। দেখো এখানে আমি 3টে ছবি নিয়েছি, ছবি না 3টে হচ্ছে, এখানে কি না এটা হচ্ছে আমাদের কে সূর্য,
এটা হচ্ছে আমাদের সূর্য। এটা কি না, এটা হচ্ছে আমার একটা লোহার টুকরো। এটা হচ্ছে আমার লোহার টুকরো। আর এটা কি না, এটা হচ্ছে আমার একটা কাঠের টুকরো। দেখো, তিনটে জিনিস নিয়েছি, এক হচ্ছে সূর্য, দুই হচ্ছে লোহার টুকরো, তিন হচ্ছে কাঠের টুকরো। ব্যাস, এবারে কি করব তিনটে জিনিসকে নিয়ে? আচ্ছা, সূর্যকে তো নিতে পারবো না, তাই না? সূর্য কোথা থেকে নেব? সূর্য তো উপরে আছে আকাশে, তাই তো? কি করবে তাহলে তোমরা? যখন সূর্য উঠছে তখন তোমরা করো কি না, তখন তোমরা কি করবে না, একটা লোহার টুকরোকে রোদে ফেলে দাও, একটা কাঠের টুকরোকে রোদে ফেলে দাও। কি হয় দেখো এইবারে। কিছুক্ষণ পরে যদি তুমি ওই দুটো লোহার টুকরো আর হচ্ছে কাঠের টুকরোকে স্পর্শ করো, অর্থাৎ টাচ করো, কি হবে? কি অনুভব করবে? লোহার টুকরোটা কিন্তু বেশি গরম আর কাঠের টুকরোটা কম গরম। আচ্ছা, কেন হয় এমনটা? সূর্য কি বলছে যে তুই লোহা, তোকে আমি একটু বেশি তাপ দিচ্ছি, তুই কাঠ, তোকে একটু কম তাপ দিচ্ছি, তুই কম গরম হও, তুই বেশি গরম হও? এভাবে কি সূর্য কি বলে তাপ দেয় কাউকে? নিশ্চয়ই বলে না। তাহলে ব্যাপারটা কি? তাপ তো একই পরিমাণ দিচ্ছে, তাপ একই পরিমাণ দিচ্ছে, কিন্তু ওই যে আমরা হাত দেওয়ার ফলে যে পার্থক্যটা বুঝতে পারলাম, একটা কম গরম একটা বেশি গরম, এই জিনিসটাকে বলবো তাপমাত্রা। দুটো ক্ষেত্রে কিন্তু তাপ সমান, সূর্য একই পরিমাণ তাপ দিয়েছে, লোহার রডকে এবং কাঠের টুকরোকে দুটোকেই একই পরিমাণ তাপ দিয়েছে, কিন্তু লোহার টুকরোটা বেশি উষ্ণ, অর্থাৎ ওর উষ্ণতা বেশি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা যেটা টাচ করে যেটা বুঝতে পারি, সেটা আমরা কি বুঝতে পারি? ওই বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা। বোঝা গেল? উষ্ণতা আর তাপমাত্রার মধ্যে পার্থক্যটা ভালো করে বুঝতে হবে এটাকে, কিন্তু এটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু সব গুলিয়ে ফেলবে। কোনটা উষ্ণতা, কোনটা তাপমাত্রা, কোনটা তাপ। উষ্ণতা তাপমাত্রা একই, উষ্ণতা বা তাপমাত্রা, কিন্তু তাপটা আলাদা। আমরা উষ্ণতাকে তাপমাত্রা বলতে পারি, অর্থাৎ দুটো একই জিনিস, উষ্ণতা তাপমাত্রা দুটোই একই জিনিস, কিন্তু তাপটা আলাদা। অর্থাৎ তাপ আর আমাদের তাপমাত্রা, এই দুটোর মধ্যে কিন্তু একদম ভালোভাবে পার্থক্যটা জানতে হবে। বোঝা গেল? তাহলে এইবারে করো কি? এইবারে একটা কাজ করো, লোহার টুকরোটাকে নিলে আর কাঠের টুকরোটাকে নিলে, নেওয়ার পরে কি করলে? বাড়িতে নিয়ে চলে এলে, রোদ থেকে তুলে বাড়িতে নিয়ে চলে এলে, নিয়ে এসে কি করবে? দুটোকে সংস্পর্শে পাশাপাশি তুমি রেখে দাও। এইবারে কি দেখতে পাবে? দেখবে যে যেটা গরম বস্তু আছে অর্থাৎ লোহার টুকরো, আর যেটা ঠান্ডা বস্তু আছে অর্থাৎ কাঠের টুকরো, এদের মধ্যে তাপের আদান প্রদান হচ্ছে, একটা তাপের আদান প্রদান হচ্ছে। অর্থাৎ যেটা বেশি গরম সে কি করছে না, যে কম গরম সেদিকে তাপকে পাঠিয়ে দিচ্ছে। তো এই যে তাপের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে, তাপের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে, এটা নির্ভর করে কার উপরে? উষ্ণতার উপরে। আর এটাকেই আমরা বলবো উষ্ণতা। বোঝা গেল? তো কি বললাম? যদি আমি লোহার টুকরোটাকে আর কাঠের টুকরোটাকে দুটোকে যদি পাশাপাশি রেখে দেই, তাহলে কি হচ্ছে? একটা থেকে আরেকটায় তাপ যাচ্ছে। তো এই তাপটা যে যাবে, অর্থাৎ তাপের যে আদান প্রদান হবে, কার উপর নির্ভর করে? তাপমাত্রার উপরে। যার বেশি তাপমাত্রা সেখান থেকে কম তাপমাত্রার দিকে যাবে। আর আমরা আগে দেখেছি যে লোহাটা বেশি গরম হয়েছে, মানে ওটা বেশি তাপমাত্রা। তাপ কিন্তু সমান। যখন আমি সূর্যে দিয়েছিলাম লোহা এবং কাঠ, দুজনের মধ্যে তাপ কিন্তু সমান, কিন্তু যে গরম বেশি হয়েছে তার মধ্যে তাপমাত্রা বেশি। অর্থাৎ যখন আমি তাদের দুটোকে একসাথে রেখে দিলাম তারপরে আবার, তখন কি হচ্ছে না, উষ্ণ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপের প্রবাহ হচ্ছে। আর এটাকেই বলছি আমরা উষ্ণতা বা তাপমাত্রা। দেখো কি আছে না, উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা। বস্তুর কি তাপীয় অবস্থা? মানে কি? তাপ প্রয়োগের ফলেই তো উষ্ণতা সৃষ্টি হয়, তাই না? তাপ যদি না থাকে, তাপ যদি প্রয়োগ না করি, তাপমাত্রার কোনো গল্প থাকে না। তো তাপীয় অবস্থা, তাপমাত্রা হচ্ছে তাপের তাপীয় অবস্থা। কি বলবো তাহলে? না, উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে তাপের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে ঘটবে, যেটা বললাম। অর্থাৎ
উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতা বা উষ্ণ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা সেই দিকে তাপের আদান প্রদান হবে, অর্থাৎ তাপটা ওই দিক থেকে এই দিকে আসবে। এটাকে আমরা কি বলছি না তাপমাত্রা। সিজিএস পদ্ধতিতে এর একক কি হয় না, এর একক হয় ডিগ্রি সেলসিয়াস। এগুলো আমাদের মনে রাখতে হবে। এটাকে আমরা ডিগ্রি সেন্টিগ্রেডও বলি, আবার আমরা ডিগ্রি সিও লিখতে পারি। এটাকে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড বলতে পারি, ডিগ্রি সেন্টিগ্রেড বলতে পারি, ডিগ্রি সি বলতে পারি। এটাকে ডিগ্রি মাথায় একটা ফুটকি হবে এখানে, আর এখানে তার নিচে সি, এটাকে আমরা ডিগ্রি সি অর্থাৎ ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেলসিয়াস। এসআই পদ্ধতিতে হয় কি না কেলভিন। এফপিএস পদ্ধতিতে কি হয় না হচ্ছে ফারেনহাইট। বোঝা গেল? চলো দেখি এরপরে। দেখো এখানে কি আছে না, দেখো এখানে একটা বাচ্চা শুয়ে আছে। আচ্ছা এইভাবে কখন শুয়ে থাকে? যখন কারো জ্বর হয়। দেখো এখানে কি আছে, এই যে এখানে একটা থার্মোমিটার দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা থার্মোমিটার দেওয়া আছে। কি করছে ওটা? ওই বাচ্চাটা জ্বর হয়েছে, আর ওই জ্বর হওয়ার জন্য থার্মোমিটার দিয়ে তার কি মাপছে? তাপমাত্রা মাপছে। অর্থাৎ আমরা যে হাত দিয়ে বুঝতে পারি, বললাম যে তাপমাত্রা মানে কি, তাকে টাচ করে বুঝতে পারবো। আমরা টাচ করে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে তাপমাত্রা। জ্বর হলে কি হয়, আমরা কপালে হাত দিই, টাচ করে বুঝতে পারি আমাদের শরীরটা গরম, তো ওটা হচ্ছে তাপমাত্রা। আর তাপমাত্রা যেই যন্ত্রে মাপা হয় তাকে বলা হয় থার্মোমিটার। অর্থাৎ এই যে থার্মোমিটার যে আমরা ব্যবহার করি, এটা হচ্ছে তাপমাত্রা মাপক যন্ত্র। বোঝা গেল থার্মোমিটার কি তাহলে? বেশ, চলো এই দেখো এখানে হচ্ছে তাপমাত্রাকে মাপছে বিভিন্ন রকম ভাবে। কি করছে না, একটা পাত্রে সেখানে জল নিয়ে নিয়েছে, এখানেও জল আছে, এখানেও জল আছে, এখানেও জল আছে। পার্থক্য কি, এই জলটায় আমি একটা কি দিয়েছি এখানে, এটা হচ্ছে থার্মোমিটার। ওই যেই থার্মোমিটার আমরা জ্বরের সময় ব্যবহার করে থাকি, এটাও একটা ওই থার্মোমিটার। তো এখানে কি করছে না, থার্মোমিটার দেখো পার্টটা হচ্ছে, এটা হচ্ছে এই জায়গায় পার্ট আছে, এবং সেখান থেকে আমরা দেখতে পেলাম কত, ওই যে দাগটা, এই দাগটা হচ্ছে এখানে লেখা থাকে কি না 30 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখান থেকে আমরা বললাম কি না, আচ্ছা এই জলটার তাহলে তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাপ কিন্তু নয়। এরপর কি করলাম, ওই থার্মোমিটারটাকে আমি এখানে প্রবেশ করালাম, এবং কি করছি না, এখানে একটু আমি এই যে আগুনের ছবি দেখতে পাচ্ছ, অর্থাৎ আমি কি করছি, এখান থেকে তাপ দিচ্ছি। দেখো এটা যখন দিচ্ছি, এটা হচ্ছে তাপ দিচ্ছি। তাপ দেওয়ার ফলে কি হচ্ছে না, জলটা গরম হচ্ছে। জলটা যখন গরম হচ্ছে, তার উষ্ণতা এই যে 30 ডিগ্রি ছিল, সেখান থেকে বেড়ে হয়ে গেছে কি না 95 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমরা পরে জানবো যে যদি আমরা তাপ দেই, বা অন্যভাবে যদি বলি যে যদি কোনো বস্তু মানে কঠিন হতে পারে, তরল হতে পারে, আবার গ্যাসীয় হতে পারে। পরে জানবো এটাকে বাদ দাও। শুধু এটুকু জেনে রাখো যে জলের ক্ষেত্রে বা যে কোনো তরলের ক্ষেত্রে যদি তার তাপমাত্রা বাড়াই, তাহলে তার আয়তনও বাড়তে থাকে। আর সেই জন্যই কিন্তু যখন 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কিন্তু জলটা ছিল এই জায়গায়। যখন 95 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, তার কিন্তু জলটা হয়ে গেছে এই জায়গায়, অর্থাৎ জলের আয়তনটা বেড়ে গেছে। আর সেখানে কি হয়েছে না, তাপমাত্রাও বেড়ে হয়ে গেছে 95 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এরপরে করলাম কি না, তাপের এটা আরো বাড়িয়ে দিলাম, তাপটা আরো বাড়িয়ে দিলাম। ওই জন্য দুটো এর ফায়ারের সাইন দেওয়া আছে, আগুনের সাইন দেওয়া আছে। কি করলাম, তাপটা আরো বাড়িয়ে দিলাম। যা বাড়ালাম কি হচ্ছে, তাপমাত্রা তো বেড়ে 95 থেকে 101 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। দেখো এই যে হাইটটাও, থার্মোমিটারের যে হাইটটা, সেটাও বেড়ে গেছে। আগে ছিল এখানে, এটা হয়ে গেছে এখানে। তার সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে জল উপচে পড়ছে। এই যে জল উপচে পড়ছে কেন? ওই যে বললাম, যদি তাপমাত্রা বাড়াই তাহলে আমাদের আয়তনও বৃদ্ধি পায়, সেই জন্য পাত্র থেকে জলটা উপচে পড়ছে। বোঝা গেল? তো থার্মোমিটার তাহলে কি, আমরা একটা মোটামুটি আইডিয়া পেলাম। তো এইবারে দেখো, আমরা এই থার্মোমিটারটা আমরা ব্যবহার করি আমাদের বাড়িতে। এই দেখো, এই দুটো জিনিস একদম মনে রাখবে। এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ ওই যে আমরা দেখছিলাম তাপমাত্রার সিজিএস একক ডিগ্রি সেন্টিগ্রেড, ওটা ডিগ্রি সেন্টিগ্রেড এককে। এই যে মানগুলো থাকে এগুলো সব ডিগ্রি সেন্টিগ্রেড এককে, আর এই যে মানগুলো থাকে এইগুলো হচ্ছে কি
না ডিগ্রি ফারেনহাইট এককে। ডিগ্রি ফারেনহাইট যে আমরা দেখলাম তাপমাত্রা 3টে একক দেখছিলাম, সিজিএস এ ডিগ্রি সেন্টিগ্রেড, এসআইতে কি কেলভিন, এসআইতে কিন্তু ডিগ্রি ফারেনহাইট নয়, এফপিএস এ হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। তো কি হচ্ছে না এটা হচ্ছে আমাদের সিজিএস এ অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলে, আর এটা হচ্ছে আমাদের কি না ফারেনহাইট স্কেলে। তো আমি যদি বলি আচ্ছা কোনো একটা ব্যক্তির না তাপমাত্রা কোথায়, না তাপমাত্রা হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটায়, এটা তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডে কত হচ্ছে দেখবে, এটা যদি ডিগ্রি সেন্টিগ্রেডে মাপা যায় এটা হয় মোটামুটি দেখতে পাচ্ছি এখানে 40, 42, 41, তো 41 দশমিক কিছু একটা হবে, তাই নি? আর যদি আমরা ফারেনহাইট স্কেলে দেখি দেখা যাচ্ছে কি না এই যে 94, এটা কিন্তু 6 মানে 96, 8 মানে 98, 100, 102, 104, 106, 108, তো 106 আর 108 মাঝে মোটামুটি 107 লিখে দিলাম। আর এখানে 35, এই যে 6 লেখা আছে মানে 36, 37, 8 মানে 38, 9 মানে 39, 40, 1 মানে 41, 42, তো এটা হচ্ছে আমাদের থার্মোমিটারে সিজিএস আর ফারেনহাইট দুটোই একসাথে থাকে। বোঝা গেল? বেশ, চলো এইবারে আমরা থার্মোমিটারের একটু গল্পটা একটু ভালো করে জানবো। থার্মোমিটারটা কি দেখো, এখানে কি আছে না দুটো থার্মোমিটার নিয়েছি, এই যে বলছিলাম একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে কি না ফারেনহাইট, দুটো স্কেল নিয়েছি। দেখো এই যে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে কি না ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, মানে কি জলের হচ্ছে যেই উষ্ণতায় বরফে পরিণত হয়, জল যে উষ্ণতায় বরফে পরিণত হয় তাকে বলা হয় ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। আর জল যে উষ্ণতায় জল থেকে বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে আমরা বলবো কি বয়েলিং পয়েন্ট। আর জল যেই তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় সেটা কত হয় না 100 ডিগ্রি সেন্টিগ্রেড কিসে সিজিএসে অর্থাৎ সেলসিয়াস স্কেলে। আর এফপিএস স্কেলে কি হয় না আমাদের 212 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট। তো দেখো সিজিএসে 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই এফপিএসে 212 ফারেনহাইট বা 212 ডিগ্রি ফারেনহাইট। আমরা ডিগ্রি ফারেনহাইটে বলতে পারি বা শুধু ফারেনহাইটে বলতে পারি, কিন্তু সেলসিয়াসের ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াসই বলতে হবে, সেখানে ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেলসিয়াসই বলতে হবে, ডিগ্রিকে কিন্তু সেখানে বাদ দিলে চলবে না। তো হয়ে গেল কি না জলের বয়েলিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 212 ডিগ্রি ফারেনহাইট। আর একই রকম ভাবে জলের ফ্রিজিং পয়েন্ট অর্থাৎ যে উষ্ণতায় জল বরফে পরিণত হয় সেটা কি হয় না 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে সেলসিয়াস স্কেলে, আর 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে কি না আমাদের ফারেনহাইট স্কেলে। তো এটুকু তো বুঝলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এদের কেন এদিকে মনে রাখতে হচ্ছে না, এদের একটা সিগনিফিকেন্স আছে, এদের একটা গুরুত্ব আছে। কি না 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল বরফে পরিণত হয়, আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল বাষ্পে পরিণত হয়। যেই উষ্ণতায় জল বরফে পরিণত হয় সেই উষ্ণতাকে আমরা বলি কি না ফ্রিজিং পয়েন্ট। আর এই পার্টটাকে আমরা কি বলি থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক ভালো করে বুঝতে হবে, নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ কি যেই উষ্ণতায় জল বরফে পরিণত হয় থার্মোমিটারের ওই পার্টটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা বলবো নিম্ন স্থিরাঙ্ক, আর ওটা ফারেনহাইট স্কেলে বলবো কত 32 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইটকে বলবো নিম্ন স্থিরাঙ্ক ফারেনহাইট স্কেলে, সেলসিয়াস স্কেলে বলবো 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা উচ্চ স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ডিগ্রিকে বলবো না ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলবো আমরা এই যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর 212 ফারেনহাইট বা 212 ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেল তাহলে? তো নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে না যে উষ্ণতায় জল বরফে পরিণত হয় তাকে বলবো নিম্ন স্থিরাঙ্ক, যে উষ্ণতায় জল বাষ্পে পরিণত হয় তাকে বলবো ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা উচ্চ স্থিরাঙ্ক। দেখো এইগুলোই আমরা এখানে লেখা আছে। দেখো কি বলছে না প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায়
বিশুদ্ধ জল জমে বরফ হয় তাকে বলা হয় থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, অর্থাৎ এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে জিনিসটা কি জানা আছে? দেখো শুধু এটুকু জেনে রাখো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে এমন একটা চাপ, এমন একটা ওয়েদার বলা যেতে পারে, বা এখানে হচ্ছে যে চাপটা ফিক্সড এবং এটাকে একটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়। আমি যদি চাপ পরিবর্তন করি তাহলে কিন্তু তাপমাত্রা পরিবর্তন করে, তো সেই জন্য চাপটাকে আমি ফিক্সড করে দিয়েছি, আর সেই ফিক্সড চাপটাকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। শুধু আপাতত এটুকুই জেনে রাখো, আমরা পরবর্তীকালে এটা আরো গভীরভাবে জানতে পারবো। তো কি বলছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক? না, এই যে বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয় তাকে বলবো কি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রাথমিক অন্তর। অর্থাৎ কি? ওই যে নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এদের যে মাঝের যে অন্তরটাকে, অর্থাৎ ব্যবধানটাকে, অন্তর বা ব্যবধানটাকে, এটাকে আমরা কি বলবো? না, প্রাথমিক অন্তর। এটাকে কি বলবো? প্রাথমিক অন্তর। এই যে দেখো কি লেখা আছে, নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক এর মধ্যবর্তী ব্যবধান, একে আমরা বলবো কি? না, প্রাথমিক অন্তর। বোঝা গেল তাহলে? তো থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক আর প্রাথমিক অন্তর সবকিছুই তাহলে আমাদের আয়ত্তে এলো। এইবারে কথা হচ্ছে, থার্মোমিটার যে ভেতরে এই যে জিনিসটা থাকে, অর্থাৎ দেখবে এই যে চকচক করছে, দেখবে থার্মোমিটারের ভেতরে একটা চকচক করে একটা জিনিস থাকে, তাই না? যেটা হচ্ছে যে জ্বর হয়ে গেলে বেড়ে যায়, জ্বর না থাকলে কমে যায়, ওঠানামা করতে থাকে। এটা কি বলতো? এটা হচ্ছে যে পারদ বা মার্কারি। কি? পারদ বা মার্কারি। তো আমার কথা হচ্ছে, এখানে পারদটা আমরা কেন ভরলাম? অন্য তো আরো অনেক কিছু ছিল, জল ছিল, আমাদের জল তো ভরে দিতে পারতাম, তো পারদই কেন ভরলাম? দেখো, আগে বুঝতে হবে যে এর কাজটা কি। দেখো, থার্মোমিটারের কাজ কি? না, তাপমাত্রা পরিমাপ করা। থার্মোমিটারের কাজ কি? না, তাপমাত্রা পরিমাপ করা। তো তাপমাত্রা পরিমাপ করতে গেলে কি করতে হবে তাহলে? যদি আমার তাপমাত্রা বাড়ে, আমার কিছুটা বাড়তে হবে, তাপমাত্রা কমলে কমতে হবে, তো আমাকে এমন একটা তরল নিতে হবে যে তরলটার তাপমাত্রা বাড়লে আয়তনে বাড়ে, তাপমাত্রা কমলে আয়তনে কমে, তাই তো? আমি জল নিয়ে নিলাম, তাপমাত্রা বাড়াচ্ছি, আয়তনে বাড়ছে কিন্তু খুব কম, যেটা আমরা বুঝতেই পারছি না। তাপমাত্রা কমালাম, আয়তন কমলো কিন্তু খুব কম, সেখানে আমরা বুঝতেই পারলাম না। তো সেটা নিলে কিভাবে হবে? কিন্তু যদি পারদ নেই, পারদের ক্ষেত্রে কি হয়? পারদের ক্ষেত্রে ওই যে তাপমাত্রা একটুখানি পার্থক্য হলো, অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমরা অনুভব করতে খুব অসুবিধা হয়, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেছে, কি এমন বেড়ে গেছে? খুব সামান্য তাপমাত্রা বাড়ছে। কিন্তু পারদ এমন একটা পদার্থ বা এমন একটা তরল, যে 1 ডিগ্রি সেন্টিগ্রেডেও কিন্তু সে অনেকটা আয়তন বাড়িয়ে ফেলে। তো সেই জন্যই কিন্তু আমরা পারদটাকে বেছে নিয়েছি, কারণ ওই যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে যার আয়তনটা বাড়বে, সেটা আমরা চোখে দেখতে পারবো, যেটাকে আমরা বুঝতে পারবো, আচ্ছা তাপমাত্রা বাড়লো, ওই জন্য আর আয়তনটা বাড়লো। আমি জল নিয়ে নিলাম থার্মোমিটারের ভেতরে, তো কি করবো এবারে? আমি তাপমাত্রা বাড়াচ্ছি, দেখছি জলের আয়তন যেখানে ছিল সেখান থেকে একটু বাড়লো, তো আমরা বুঝতে পারবো না তাপমাত্রা বাড়ছে না বাড়েনি, বুঝতে পারবো না। কিন্তু যদি পারদ নেই, দেখবো এখানে ছিল, 1 ডিগ্রি বাড়াতে সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে, পরিবর্তনটা একটু বেশি হয়, সেই জন্য কিন্তু আমরা পারদ ব্যবহার করে থাকি। আরো একটা কারণ, না, পারদ হচ্ছে যে ওই কাঁচের গায়ে লেগে থাকে না, পারদ কাঁচের গায়ে লেগে থাকে না। এই যে কাঁচটা আছে, এখানে তো কাঁচের ভেতর পোড়া আছে, পারদটাই যে এইভাবে আয়তন বাড়লে এইভাবে বাড়তে থাকে, তো এই যে কাঁচ আছে, যে কাঁচের গায়ে পারদ লেগে থাকে না, কিন্তু জল লেগে থাকে। লেগে থাকে না। বোঝা গেল তাহলে কেন পারদ ব্যবহার করব? চলো বেশ, তো এইবারে আমরা দেখব, না, এই যে আমরা থার্মোমিটার যে ব্যবহার করছি, অর্থাৎ লেখা আছে একদিকে ডিগ্রি সেলসিয়াস, একদিকে ডিগ্রি ফারেনহাইট, এদের মধ্যে সম্পর্কটা দেখব। খুব মজাদার, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়, অতএব এটা ভালো করে বুঝতে হবে। দেখো, এখানে আমি দুটো থার্মোমিটার রাখছি, এটা একটা থার্মোমিটারের স্কেল আর এটা একটা থার্মোমিটারের স্কেল। এটা কি?
না এটা হচ্ছে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক। অর্থাৎ এটা যদি আমরা সেলসিয়াস স্কেল বলি আর এটাকে যদি ফারেনহাইট স্কেল বলি, এটা হচ্ছে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা হচ্ছে কত 32 ডিগ্রি ফারেনহাইট। কারণ ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক, অর্থাৎ সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলে কত, এটা যদি হয় 212 ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেল? তো আমি কি করলাম, একটা থার্মোমিটার সেলসিয়াস স্কেলে, একটা থার্মোমিটার ফারেনহাইট স্কেলে, প্রত্যেকের নিম্ন স্থিরাঙ্ক লিখলাম, প্রত্যেকের ঊর্ধ্ব স্থিরাঙ্ক লিখলাম। ধরো এই থার্মোমিটারটাকে আমি এবারে কি করলাম না, একটা গরম জায়গায় নিয়ে গেলাম। সেখানে নিয়ে যেতে আমাদের পার দিয়েছে এই জায়গায়। আচ্ছা, উচ্চতা কিন্তু একই হবে, থার্মোমিটার আমি যেই ব্যবহার করি না কেন উচ্চতা কিন্তু একই হবে। অর্থাৎ সেলসিয়াস স্কেলেও ঠিক যতটা হাইট উঠবে, ফারেনহাইট স্কেলেও ঠিক ততটা হাইট উঠবে। ধরলাম এই যে এখানে পারটা দিয়েছে কত না, এই 0 থেকে বাড়তে 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 এর মানটা কত না সি দিয়েছে, আর এর মানটা কত না এফ দিয়েছে। যে উষ্ণস্থানটা নিয়ে গেছি আমি, সেখানে আমার তাপমাত্রার পারটা সি আর এফ। বোঝা গেল? আচ্ছা, এইবার আমাকে বলো দেখি, এই যে সি স্থান পর্যন্ত গেছে, এই যে সি স্থান পর্যন্ত গেছে, এখানে কতগুলো ঘর আছে? কতগুলো ঘর আছে এখানে? একদম সহজ, C-0, তাই না? এতগুলো ঘর আছে সেলসিয়াসে। আর একই জিনিস এখানে ফারেনহাইটে কতগুলো ঘর আছে না, F-32 সংখ্যক ঘর। বোঝা গেল? একটাই C-0 সংখ্যক ঘর আর একটাই F-32 সংখ্যক ঘর। আচ্ছা, এইবারে আমায় বলো তো, এই যে টোটাল ঘর, এখানে কতগুলো ঘর আছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি 100টা ঘর, তাই নি? সেলসিয়াসে 100টা ঘর, সেলসিয়াসে 100টা ঘর। আচ্ছা, এইবারে এই যে এখান থেকে এখানে কতগুলো ঘর আছে বলো, কতগুলো ঘর আছে? দেখো কি হবে না, 212 মাইনাস 32, অর্থাৎ 180টা ঘর আছে এখানে। এটা কিসে না ফারেনহাইটে, এটা ফারেনহাইট স্কেলে, এটা হচ্ছে আমার কি না সেলসিয়াস স্কেলে। এইবারে দেখো, তাহলে আমি বলতে পারি এটা যে সেলসিয়াসে 100টা ঘর মানে হচ্ছে ফারেনহাইটে 180টা ঘর, সেলসিয়াসে 100টা ঘর মানে ফারেনহাইট স্কেলে 180টা ঘর। তাহলে ওটাই আমি দেখো লিখছি, সেলসিয়াসে 100 ঘর মানে হচ্ছে যে ফারেনহাইটে 180 ঘর। এখানে কি না ঘর, এটা লিখতে হবে ঘর। তাহলে আমি যদি বলি আচ্ছা সেলসিয়াসে তাহলে একটা ঘর মানে ফারেনহাইটে কতগুলো ঘর হবে? সেলসিয়াসে একটা ঘর মানে ফারেনহাইটে কতগুলো? 180/100, এতগুলো ঘর হবে। এটা যদি আমি কাটাকাটি করি হয় কত না 9/5। তাহলে সেলসিয়াসে এক ঘর মানে হচ্ছে যে ফারেনহাইটে 9/5 ঘর। সেলসিয়াসে এক ঘর মানে ফারেনহাইটে 9/5 ঘর। বোঝা গেল? আচ্ছা, এই যে আমরা লিখছিলাম এখানে সেলসিয়াসে সি ঘর, তার মানে এখানে লিখতে পারি ফারেনহাইটে M-32 সংখ্যক ঘর, তাই তো? এখান থেকে দেখছিলাম প্রথমে সেলসিয়াসে C-0, সেলসিয়াসে এই যে দেখছিলাম C-0 এতগুলো ঘর, এখানে F-32 এতগুলো ঘর, তাহলে দুটো সমান। সেলসিয়াসে সি সংখ্যক ঘর মানে ফারেনহাইটে F-32 সংখ্যক ঘর। আচ্ছা, আর আবার পেলাম কি না সেলসিয়াসে এক ঘর মানে হচ্ছে যে ফারেনহাইটে 9/5 ঘর। তাহলে এবার বলো দেখি একটু বুদ্ধি খাটিয়ে, যে সেলসিয়াসে যদি সি সংখ্যক ঘর হয় তাহলে ফারেনহাইটে কতগুলো ঘর হবে? আচ্ছা, আমি এখানটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এই এখান পর্যন্ত আমাদের হয়ে গেছে। চলো উপরটা আমি, আচ্ছা আমি এই পাশটা ক্লিয়ার করছি। দেখো তাহলে কি পেলাম এখানে না সেলসিয়াসে এক ঘর মানে হচ্ছে ফারেনহাইটে 9/5 ঘর। তাহলে বলতো এবারে সেলসিয়াসে সি ঘর মানে ফারেনহাইটে কতগুলো ঘর হবে? 9/5 গুণিত সি ঘর। সেলসিয়াসে সি ঘর মানে
ফারেনহাইটে 9/5 গুণিত সি ঘর। আচ্ছা, আবার এই সেলসিয়াসে তাহলে বললাম কি সি ঘর মানে হচ্ছে ফারেনহাইটে হচ্ছে যে 9c/5 সংখ্যক ঘর। আবার এখান থেকে আমরা বলছি কি না সেলসিয়াসে সি ঘর, c-0 মানে কত সি, এটা মানে c-0। সেলসিয়াসে সি সংখ্যক ঘর মানে আবার এখানে বলছি কত না f-32 সংখ্যক ঘর। এবারে তাই বলো আমাকে লিখতে পারি যে 9/5 সি সংখ্যক ঘর মানে হচ্ছে f-32 সংখ্যক ঘর। দেখো এখানটাই ভালো করে বুঝতে হবে। কি করছি না প্রথমে আমি সেলসিয়াসে 100 ঘর মানে হচ্ছে যে ফারেনহাইটে 180 সংখ্যক ঘর, সেখান থেকে কি পেলাম সেলসিয়াসে 1 ঘর সমান ফারেনহাইটে 9/5 ঘর। সেলসিয়াসে 1 ঘর মানে ফারেনহাইটে 9/5 ঘর। আবার সেলসিয়াসে সি সংখ্যক ঘর মানে ফারেনহাইটে 9/5 ইন্টু সি সংখ্যক ঘর, 9/5 ইন্টু সি সংখ্যক ঘর ফারেনহাইটে। আবার আমি এখান থেকে পাচ্ছি কি না সেলসিয়াসে সি ঘর মানে হচ্ছে ফারেনহাইটে f-32 সংখ্যক ঘর। তাই আমি বলতে পারি এই যে 9c/5 বা 9/5c সমান হচ্ছে f-32। তো এখান থেকে আমরা বলতে পারি কি না c/5 সমান f-32 ডিভাইড বাই 9। দেখো এটাকে কিন্তু একদম আমাদের মুখস্থ রাখতে হবে। এখান থেকে বলতে পারি কি না c/5 সমান f-32/9। শুধুমাত্র আমরা এদিক করে দিয়েছি, সরল করে দিয়েছি এখানে। তো এটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয় ইকুয়েশন, যেটা হচ্ছে আমাদের সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। দেখো এই যে এটাকে কিন্তু একদম মনে রাখতে হবে। এখান থেকে প্রচুর অঙ্ক দেয় যে বলতো আচ্ছা সি এর মান হচ্ছে 36 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এফ এর মান কত? এটা তোমাদের হোমওয়ার্ক রইল, করবে এটা। আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক রইল তাহলে। চলো, তো আজকে তোমাদের তাপটা শুরু করলাম। তো আমরা তাপের ধাপে ধাপে এগোলাম, এগিয়ে আস্তে আস্তে আমরা মোটামুটি আজকে থার্মোমিটার সম্পর্কে একটা আইডিয়া পেলাম। থার্মোমিটারের সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক জানলাম। তো এখান থেকে আমাদের অঙ্ক পড়ে এগুলো করতে হচ্ছে। এরপরে পরের দিনের ক্লাসে আমরা নতুন জিনিস শিখবো। ওই যে একটু আগে বললাম যে হচ্ছে যে অবস্থার পরিবর্তন। তো আমরা পরের ক্লাসে কিন্তু অবস্থার পরিবর্তন সম্পর্কে জানবো। ঠিক আছে, আজকে তোমাদের এখান পর্যন্তই। মন দিয়ে পড়াশোনা করো, যেটা পড়ালাম ভালোভাবে পড়ো। তো অসুবিধা হলে আছি, ঠিক আছে। তো আমরা দেখলাম কি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, এছাড়াও একটা স্কেল ছিল। কি স্কেল? সেটা হচ্ছে কেলভিন স্কেল, যেটা হচ্ছে আমার তাপমাত্রার এসআই একক কেলভিন। এই যে কেলভিন স্কেল, এটাকে বলা হয় কি পরম স্কেল বলা হয়। কেন বলা হয়, কিসের জন্য বলা হয় আমরা পরে জানব। শুধু এটুকু জেনে রাখো, কেলভিন স্কেলকে বলা হয় পরম স্কেল। আর আরেকটা জিনিস জেনে রাখো যে 0 কেলভিন, ওই যে কেলভিন স্কেলের সব থেকে নিম্ন মান 0 কেলভিন, এর নিচে কোনো তাপমাত্রা বাস্তবে সম্ভব হয় না। সেন্টিগ্রেড স্কেলে আমরা কি পাচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলেও 0 ডিগ্রি ফারেনহাইট, এগুলো সব এক্সিস্ট করে, অর্থাৎ বর্তমান, এগুলো সবই বর্তমান। 0 ডিগ্রির নিচে -30 ডিগ্রি সেন্টিগ্রেড, -40 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলে -50 ডিগ্রি ফারেনহাইট, সবগুলাই বর্তমান। কিন্তু কেলভিন স্কেলে 0 থেকে নিচে কিন্তু বাস্তবে কিন্তু তার কোনো অস্তিত্ব নেই, বাস্তবে সম্ভবই নয়। তো 0 কেলভিন তাপমাত্রাকে আমাদের মনে রাখতে হবে। এই তাপমাত্রা হচ্ছে যে সব থেকে লোয়েস্ট তাপমাত্রা, এটা হচ্ছে সব থেকে কম তাপমাত্রা। এর থেকে কম তাপমাত্রা আর বাস্তবে হওয়া সম্ভব নয়।